আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই অবস্থান করছো। আমরা আলোচনা করছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাসটা আজকে আমরা দেখব। এর আগের ক্লাসে আমরা দেখেছি যুক্তিবিদ্যার উদ্ভব হয়েছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরে। তিনি তার অর্গানন নামক গ্রন্থে সর্বপ্রথম যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেন। তার এই আলোচনা পরবর্তীতে আরও বিকশিত হতে হতে বর্তমান রূপ লাভ করেছে। আমরা এখন এই ধারা বা পর্যায়গুলো ইতিহাসে কিভাবে বিভক্ত করা হয়েছিল সেই পর্যায়গুলো আমরা এখন দেখব। অ্যারিস্টটল প্রবর্তিত প্রথম যে যুক্তিবিদ্যার ধারাটি ছিল সেটি হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। ওটিকে বলা হয়েছিল গতানুগতিক যুক্তিবিদ্যা বা ট্র্যাডিশনাল লজিক। গতানুগতিক যুক্তিবিদ্যা শুরু অ্যারিস্টটল থেকেই হয়েছিল। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান হলো সহানুমান বা ন্যায় অনুমান। তিনি সহানুমানের সাথে সংশ্লিষ্ট কতগুলো ধারণা নিয়ে আলোচনা করেন, যেমন পদ, যুক্তিবাক্য, সংযোজক, বিধেয়ক ইত্যাদি। এছাড়াও তিনি সহানুমানের গঠন, সূত্র, এর সংস্থান, মূর্তি এগুলো নিয়েও আলোচনা করেছিলেন। অ্যারিস্টটল প্রবর্তিত যুক্তিপদ্ধতি ও তার অনুসারীদের সমর্থিত যুক্তিপদ্ধতিকেই গতানুগতিক যুক্তিবিদ্যা নামে অভিহিত করা হয়। এরপরে যুক্তিবিদ্যার যে ধারাটি প্রবর্তিত ছিল তা হলো মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বা মিডিয়েভাল লজিক। মধ্যযুগের ইতিহাস ছিল ধর্মকেন্দ্রিক। এই সময় কিছু মুসলিম যুক্তিবিদরা এবং কিছু খ্রিস্টীয় যাজকরা যুক্তিবিদ্যার প্রচার এবং প্রসার ঘটান। মুসলিম দার্শনিকদের মধ্যে আল-ফারাবি, যাকে মধ্যযুগের যুক্তিবিদ্যার জনক বলা হয়, তিনি যুক্তিবিদ্যাকে দুটি ভাগে আলোচনা করেছিলেন। তিনি প্রথম ভাগে প্রত্যয় ও সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন, আর দ্বিতীয় ভাগে তিনি যুক্তিবিদ্যার অবধারণ ও যুক্তিবিন্যাস নিয়ে আলোচনা করেছিলেন। ইবনে সিনা, তিনি অবরোহ আরোহ অনুমানের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন। তার মতে মানুষ চিন্তা করার সময় কখনো কখনো ভুল কাজ করে, শুধু যুক্তিবিদ্যা চর্চার মাধ্যমেই এই ভুল বা ভ্রান্তি থেকে পরিত্রাণ বা নিষ্কৃতি পাওয়া যায়। ইবনে রুশদ, তিনি মনে করতেন যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে মানুষ তার চিন্তাকে ইন্দ্রিয়গ্রাহ্য স্তর থেকে বিশুদ্ধ স্তরে উন্নত করতে পারে। পরবর্তীতে মুসলিম যুক্তিবিদ ফারাবি সূত্র ধরেই যুক্তিবিদ্যাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান খ্রিস্টান ধর্মযাজক জন ডান স্কোটাস, উইলিয়াম ওকহাম এবং জিয়ান বুরিদান নামক যাজকবৃন্দ। এরপরে আমরা দেখব আধুনিক যুক্তিবিদ্যা। আধুনিক যুক্তিবিদ্যার ইতিহাসকে দুইটা পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আরোহমূলক যুক্তি এবং আরেকটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। আধুনিক যুগে অ্যারিস্টটলের অবরোহমূলক যুক্তিবিদ্যার পরিবর্তে আরোহমূলক যুক্তিবিদ্যার প্রচলন ঘটে। অর্থাৎ অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যা প্রচলন করেছিলেন সেটি ছিল অবরোহমূলক, তার পরিবর্তে আধুনিক যুগে যুক্তিবিদরা এসে আরোহমূলক যুক্তিবিদ্যার প্রবর্তন ঘটান। যুক্তিবিদ ফ্রান্সিস বেকন এবং যুক্তিবিদ জে.এস. মিল আরোহ অনুমানকে সমর্থন করেন এবং এগুলার আরও বেশি প্রসার ঘটান। এরপরে গাণিতিক যুক্তিবিদ্যা। আধুনিক যুগে যুক্তিবিদ্যার আরও একটু নতুন ধারা সংযোজিত হয়েছিল, যাকে বলা হয় গাণিতিক যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তিবিদ্যা। এই ধারা সূচনা করেন যুক্তিবিদ লাইবনিজ। যুক্তিবিদ্যার যে শাখায় প্রতীক বা স্যাম্বল ব্যবহারের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি নির্ণয় করা হয় তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। পরবর্তীতে এই ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান যুক্তিবিদ জর্জ বুলে। তিনি কম্পিউটারের ক্ষেত্রে যুক্তিবিদ্যাকে প্রয়োগ করে দেখান। জর্জ বুলের গাণিতিক যুক্তিবিদ্যাই পরবর্তীকালে প্রতীকী যুক্তিবিদ্যা নামে পরিচিত হয়। এরপরে হচ্ছে সাম্প্রতিক যুগ। এই সাম্প্রতিক যুগে যুক্তিবিদ্যার পরিপূর্ণ রূপ লাভের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা হচ্ছেন জোসেফ, আই.এম. কপি, বার্ট্রান্ড রাসেল প্রমুখ যুক্তিবিদগণ। তবে আই.এম. কপির যুক্তিবিদ্যাই সবচেয়ে বেশি পঠিত ও প্রসিদ্ধি লাভ করেছে। তাহলে আমরা দেখছি যুক্তিবিদ্যার ইতিহাসের পর্যায়টা ঠিক এইভাবে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন যুক্তিবিদদের হাত ধরে প্রচলন ঘটতে ঘটতে বর্তমানে আমরা যুক্তিবিদ্যাকে যে অবস্থায় পেয়েছি সে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং তার ধারা অব্যাহত রেখেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।